আমার জামাই দেশে সে কোনো দুষ্কৃত ছিল না, সে বদমাশ ছিল না, কারণ ও শ্বশুরঘর তো ছোট কেউ ছিল না। মুশফিকা বলছে আব্বু ভাইয়া আসছিল, মানে তার ভিতরে যে এমন একটা রসিকতা ছিল, এত মন একটা প্রতিভা ছিল, আর তার এমন একটা মাথায় মেধা ছিল যে কার সাথে কীভাবে উঠতে হবে, বসতে হবে, খাইতে হবে, চলতে হবে, এইটা আল্লাহ তাআলা ওর ভিতরে মেধা দিয়ে দিয়েছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনারা ভালো আছেন? জি, আপনি তো শরীফ ওসমান বিন হাদি ভাইয়ের চাচা শ্বশুর। জি। তো আমরা এখন যে গ্রামে আছি এই গ্রামটার নাম তো প্রতাপপুর গ্রাম। প্রতাপপুর। আমার জামাই দেশে সে কোনো দুষ্কৃত ছিল না, সে বদমাশ ছিল না। তার যদি এই দেশের বদমাশ বা দুষ্কৃত থাকতো, সে মারিয়ে ভালো তো আমাদের আপত্তি থাকতো না। সে তো এই দেশের সন্তান, সে তো এই দেশে যদি বদমাশও থাকতো, সে একজনের বলতে পারে এই তোর দ্বারা এই যেমন ক্ষতি হইতেছে বা হইবে, তুমি এই কাজ থেকে সরে যাও বা এই কাজ থেকে এই কাজে তুমি লিপ্ত থাইকো না। সে কোনো কিছু বলো না, কারো কিছু জানালো না, এই দুষ্কৃত তারা মারিয়ে ফেলালো, ভালো বা ই করলো। তারপর যে সরকার প্রশাসন লেভেল থেকে দেখাইতেছে যে এইভাবে যাইতেছে, এইভাবে হইতেছে, এইভাবে তাকে মারিয়ে গেছে, এই এখন ট্রেনে আছে, এখন বিমানে আছে, এখন হুন্ডায় আছে, এখন গাড়িতে আছে, এইটা আছে। এত বৃত্তান্তের পরেও প্রায় মানে কী বলবো, যেমন 24 থেকে 25 ঘন্টার ভিতরে তারা কোনো দুষ্কৃতী ধরতে পারলো না বা ধরলো না। আর আদৌ আজকের সে মারা গেল আজকে প্রায় 17-18 দিন হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত খালি শুনি যে ধরতেছে, খালি শুনি ধরতেছে। কারে ধরে, কি ধরে, এটা কিন্তু আমাদের জানা নাই বা এটা আমরা বুঝতেছি না বা বলতেও পারতেছি না। আদৌ ধরতে পারবে কিনা সেটাও আমাদের জানা নাই। আর সরকারকে তো অবশ্যই আমরা দায়ী করবো বা প্রশাসনকে অবশ্যই দায়ী করবো না এই কারণে, কারণ দুষ্কৃতের পার পায়, ভালো মানুষ কোনোদিন আশ্রয় পায় না, পারও পাইতে পারছে না। দুষ্কৃতরা সে কি এই দেশে পার পাই যাইতেছে, তারা এবং তারা অলিগলি দিয়ে তার হয়তো আমি সরাই বা আরেকজন সরাই, কেন এই সরাসরি জিনিসটা থাকবে? এই কথাটা কিন্তু আমি বলবো না, এই কথা বলবো জনসাধারণ। এই দেশের যারা আমাদের মিডিয়া আছে, যে এই দেশের যারা জনসাধারণ, যাদের 2 নয়ন চক্ষু আছে, তারা তো জিনিসটা দেখছে। আমি যদি বলি যে এখানে লোক হচ্ছে 50 কোটি 50 লাখ, এটা তো নয়, কারণ যেটা বাস্তবতা, যেটা সত্য কিনা, যেটা দেখছেন কিনা, এটা তো ভাগ্যের ব্যাপার, সবার ভাগ্যে এটা না কোনোদিন আশা কেউই করবে কিনা আমি জানি না, আর এইভাবে কেউ পাবে কিনা তাও আছে। এবং এত অল্প বয়সে। আর এখানে একটা কবি নজরুল ইসলাম সাহেবের তার সমাধি হয়েছে, এদিকটা আমরা খুশি এই জন্যই যে আমার মেয়ের হয়তো কোল খালি হয়ে গেছে, তার হয়তো আজকের এই 5 বছর ঠিকমতো সংসার করতে পারলো না। আল্লাহ তার সংসার কোল থেকে আল্লাহ তার কোলকে নষ্ট মানে ফিরে মানে কী বলো যে মানে তার সংসার মনের যে একটা সুখ শান্তি, সেটা আল্লাহ তাআলা কেড়ে নিয়ে গেল। আল্লাহ তাআলা কেড়ে নিয়ে ভুল হবে, কিন্তু এটা নিয়ে গেল এই দেশে যে সরকার কোল খালি করলো বা নিয়ে গেল। এই জন্য আমি বলবো আবেদন করিয়ে যে সরকার ইচ্ছে করলে এখনও সে পারে, তার এই দুষ্কৃত যেই হোক না কেন, আমি হই আরেকজন দুষ্কৃত দেশে সরকার ইচ্ছে করলে নির্মূল করতে পারে বা করার যদি চিন্তাভাবনা করে, সে 24 ঘন্টার দেশ অনেক কিছু করতে পারে। প্রশাসন ইচ্ছে করলে অনেক কিছু পারে, মিডিয়া ইচ্ছে করলে অনেক কিছু পারে। কিন্তু আমাদের দেশে হয়েছে কি যে এই এরে মারিয়ে আরেকজন শিখে, আরেকজন মারিয়ে আরেকজন শিখে, কিন্তু মূল যে দুষ্কৃত আসামি এর কাছে কেউই যায় না বা তার শিক্ষাও আমরা দেই না। তখন তার বড় ভাই, বোন এবং যে অন্য তার ভগ্নিপুত্র যারাই আছে আমাদের বাড়িতে আসছে, আমরাও তাদের বাড়িতে গেছি আনুষ্ঠানিকভাবে দেখাশোনার সাথে। আমাদের ওই ছেলে দেখে পয় পছন্দ, তাদের পরিবার লোকজন যাদের যে আছে তাদেরকে দেখে আমাদের খুব পয় পছন্দ হয়েছে, তাদের শিক্ষা সমাজ দেখে আমাদের পছন্দ হয়েছে, এবং ইসলাম যে ধর্মের বিষয় থেকেও তাদের বিষয়ে আমরা খুব পয় পছন্দ। এই আনুষ্ঠানিক দেখার মাধ্যমে আমাদের এই কাঁঠালতলা মসজিদ বেশি তার বিবাহ বন্ধন হয়েছে। এবারে আমরা যে ছেলে, আমাদের জামাই যে মারা যাবে, তার 16 থেকে 17 দিন আমাদের বাড়িতে আসছিল। আইসা আমি ছিলাম না, আমি ডিউটিতে ছিলাম, আমি তখন গাড়ি চালাই। তাই গাড়ি চালানো থাকাতে আমি যাই শুনছি যে আমার ছোটো মেয়ে মুশফিকা বলছে আব্বু ভাইয়া আসছিল। তারপর আইসে কাপড় ছাড়ি আমাদের, আর ওটা একটা অভ্যাস ছিল, আমি তো পাশাপাশি ঘর তো ওই শ্বশুর ঘরের চাইতেও সময় আমার ঘরটা বেশি দিত। তো এই জন্যই, কারণ ও শ্বশুর ঘর তো ছোটো কেউ ছিল না, ছোট ছিল আমার ছোটো মেয়েটা, না বলে আমরা না বলে মুশফিকা, ও ঘরের দরজা ডাক দিই তো মুশফি আমি বাসায় আসছি, এই সাথে দৌড়ি দরজা খুলতো, দড়ি খুলছে, এই সবার সাথে ওঠা বসা ফুর্তি এমন করতো। মানে তার ভিতরে যে এমন একটা রসিকতা ছিল, এত মন একটা প্রতিভা ছিল, আর তার এমন একটা মাথায় মেধা ছিল যে কার সাথে কীভাবে উঠতে হবে, বসতে হবে, খাইতে হবে, চলতে হবে, এইটা আল্লাহ তাআলা ওর ভিতরে মেধা দিয়ে দিয়েছিল বা ছিল। আর আমার ঘরে যাতায়াত করতো, তা আমি বাড়িতে আসার পর বলছে আব্বু ভাইয়া আসছিল। তারপর আব্বু ভাই আমার এই একটা এই জিনিস দিয়েছে, এই দেখো একটা জিনিস আমার জন্য নিয়ে আসে, খালি যাতে আসছো না, ওর জন্য একটা কিছু, কারণ জানে ও ছোটো আমার শালি, ওই ছোটো বোন হিসেবে আইসেই ও একটা কিছু আদর করতো, ছেলে মহব্বত করতো, আসছে। এবং ওই বিয়েও আমাদের এখানে ছিল। এই হাদি মারা যাওয়ার হয়তো 8-10 দিন আগে হয়তো ঢাকায় চলে গেছে আমাদের মেয়ে এবং নাতি। ওসমান বিন হাদি সাহেবের
ফুটফুটে সন্তানটি এখন এতিম হয়ে গেল, বাবা এতিম হারা গেছে। হয়ে গেল। এখন সরকার নাকি বলছে যে তাদের একটা প্রতিশ্রুতি দিয়েছে যে আমার নাতি এবং আমাদের মেয়েতে তারা একটা দায়ভার নেবে বা তারা একথা আশ্বাস দিয়েছে বা বলছে। এখন কতটা কি নেবে কি না নেবে আমাদের জানা নেই, আমরা একজন নেওয়ার মতো তাদের একটা কিন্তু প্রসেস এই আমরা দায়ভার নেওয়া আর বাবার যে অভাব, তো আপনারা সবাই বোঝেন বা জি। জানেন যে বাবার যে প্রতিশ্রুতি এই আমাদের গিয়ে তাকায় ওই গেলে যে পশু দিকে যে যাই আসছি বলতেছে আমরা যদি ডাকি নানা ভাই সে চারিদিক তাকায় কিন্তু বাবার মুখ দেখে না, তখন ভালপাল করে হয়তো বোঝে না, না বুঝলে আমরা বুঝি বোঝে না কিন্তু আসলে সে বোঝে। আমার বাবার নাম হলো মোহাম্মদ সেকান্দর আলী হাওলাদার, আর আমার মায়ের নাম ছিল মোহাম্মদ ফাতেমা বেগম। আমার নানা বাড়ি হলো এই যে পাংশা কাজীবাড়ি, আর আমার বাবার বাড়িতে আমরা পূর্বপুরুষ থেকে এখানেই আমরা জন্ম নিয়েছি। আর বাবার আমরা পাঁচ ভাই ভিতরে আমার এই যে বড় ভাই মেয়ে, এই বড় ভাই হলো সবার বড়, ওনার নাম হলো মোহাম্মদ সুলতান আহমদ, উনি পুলিশের সুবেদার ছিল। আর মেজো ভাই ছিল বিডিআর চাকরি করে আসছে, উনিও চাকরি এলপিআর আসার আগে উনি চাকরি যখন হিলটেক্সে ভর্তি করছে উনি তখন চলে আসছে। ওনার নাম মোহাম্মদ জামাল হোসেন। আর আমার তো এখন বর্তমানে আগে চালাইতাম সাকুরা পরিবহন, এখন বর্তমানে রানিং আছে আমি এনা পরিবহন নিয়ে, এনা পরিবহন চালাইতেছি। আর আমার নাম মোহাম্মদ হুমায়ুন কবির। আমার ছোটোটা উনি পল্লীতে চাকরি করতো, উনি মারা গেছে, মোহাম্মদ মুজহর আলী হাওলাদার। আর আমার যেটা ছোটো ও হলে আমাদের যেটা বলে আনসার ডিপার্টমেন্ট, ওইখানে চাকরি করতেছে আছে বলে আপনি ঢাকা আবদুল্লাপুর এয়ারপোর্টের ডিউটি কর্মরত অবস্থা আছে। এর নাম মোহাম্মদ মাজিউল হোসেন। আমরা বোন ছিল দুই বোন মারা গেছে, আমার মেজো বোনটা আছে এই। এখন ওসমান বিন হাদি ভাইয়ের যে শ্বশুরের ঘর, জি আমরা তো দেখে আসলাম তার শ্বশুর একাই আছেন। একাই আছে। আসলে একা এই বৃদ্ধ মানুষ, তাও আবার মানে মেয়ে বিধবা হওয়ার একটা দুঃসংবাদ জি। নিয়ে তিনি একা কিভাবে থাকছেন ঘরে? এখন একা থাকে, উনি তো এমনি আগে দুইবার স্ট্রোক করছে, স্ট্রোকের রুগী। আর এখন ওই মেয়ের কথার জন্য ভুলানোর জন্য আমার ছোটো মেয়েটা নিয়ে আমার কাছে বেশি সময় দেয়। এবং আমিও বলছি যে বাবা আমিও এখন তো ডিউটিতে যাইতে হয়, বড় ভাই আমি কী করতে পারি, কয় না তুই আর 2-4 দিন পরে যা, এখন যদি যাও তাহলে আমার তো একটু সমস্যা দেখাতে, এই জন্যই আমি ডিউটিতেও যাইতেছি না। ওই মোটামুটি পাক শাক যা কিছু যে কাজ যা জুটে এগুলি আমার ঘরেই যাতায়াত করে খাইয়ে দেয়। আর ওই আইসব হয়তো তার বাসায় থাকে, দেখে আসেন নিজে প্রমাণ কিছু দেখছেন বা হ্যাঁ। জানতেছেন। এখন তার মানে ওই যে 2 ছেলে, এই মেয়েটাই সবার ছোট ছিল, তার একটাই ছেলে, সে ওই বরিশাল বিভাগীয় পুলিশ কমিশনার কার্যালয়ে চাকরি করে। আর বড় মেয়েটা সেও ঢাকায় থাকে, যে বড় জামাইটা নিয়ে। এখন ওই বড় ভাই শুধু একাই হয়ে পড়ে গেছে, তার ভিতরে আরও দুর্বল হয়ে গেছে। ওই জন্য আমি মাঝে আমি ভোলাই নিয়ে যাই, একটু চাটা খাইলে আসেন বা হাত ধরে নিয়ে যাই, ঘুরে ফিরে দিয়ে আসি। কী করবো, কিছু করার তো আর নাই এখন, যেহেতু এখন মেয়ের কুল খালি হয়ে গেছে। আর আপনার যে নাতিটার যে অবস্থা, তো বাড়ি পরিবেশ দেখে আসছে। সর্বশেষ বাংলাদেশ সরকার বা প্রশাসনের কাছে আপনার কি বলার আছে? বাংলাদেশ সরকারের কাছে একটু কি দাবি, তারা যে আশ্বাস দিয়েছে আমাদের, যদি সেই আশ্বাসটা যদি তারা কার্যকলাপ করে আমাদের দেখাইতে পারে, আমার ওই নাতি বা আমার মেয়ে জীবনে বলতে পারবে যে না আমার স্বামী চলে গেছে, আর আমার নাতি বলবে যে আমার বাবা মারা গেছে, ইতিহাসে শহীদ হয়েছে, তো আমার বাবার বিষয়টা আমার এলাকার জনসাধারণ বা দেশব্যাপী জনসাধারণ, আমার দেশের সরকার বা আমার দেশের যারা আইন প্রশাসক যারা আছে, তারা আমার বাবার বিষয়টা করে দেখাইছে বা আমার বাবার বিষয়টা আমরা পাইছি, বড় হয়ে একথা সে বলতে পারবে, জানতে পারবে বাবা আমার পাইছে সেই হত্যাকারীর বিচার। জি, সেই হত্যাকারী যদি বিচার করিয়া যদি এই সরকার দেখায় বা প্রশাসন দেখায়, তাহলে আমরা বলতে পারবো যে এই দেশে হত্যাকারী বিচার হয় বা বিচার আছে। এবং কেউ এরকম কাজ করতে ভবিষ্যতে ভয় পাবে, অবশ্যই ভয় পাবে।